নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার বাটলার। হামজা জামালদের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল বাফুফে। আফ্রিদাদের ত্রিদেশীয় সিরিজ নিয়ে ফেডারেশনের ব্যস্ততা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরপুর টেস্টে বাংলাদেশের এখন খালি জয়টা সময়ের অপেক্ষা। ক্রিকেট যে কোনো কিছুই হতে পারে, তবে প্রতিপক্ষ বিবেচনায় এই ম্যাচে বাংলাদেশ যে জয় পাবে বা বাংলাদেশ যে জয় পেতে পারে সেটা এক প্রকার বলাই যায়। আমরা দেখেছি যে আসলে দিনের শুরুতে বাংলাদেশ যেহেতু মুশফিক এবং মমিনুল কিন্তু রেকর্ড জুটি করেছিলেন, তারপর কিন্তু আসলে মুশফিকের দারুণ একটা ব্যাটিং, কিন্তু সাদমান বা শান্ত দিনের শুরুতে খুব ভালো একটা কিছু করতে পারেনি, তারা কিন্তু দিনের শুরুতে বিদায় নিতে হয়েছে। এরপর মমিনুল এবং মুশফিক কিন্তু ম্যাচটা এগিয়ে নিচ্ছিলেন। মমিনুল কিন্তু সেঞ্চুরির খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, তবে তিনি যখন আউট হলেন তখনই কিন্তু আসলে ডিক্লেয়ারের ঘোষণাটা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মুশফিক তখন 53 রানে অপরাজিত ছিলেন। সবার চাওয়া ছিল যে মুশফিক হয়তোবা এই ম্যাচে আরেকটু ব্যাটিং করবেন এবং হয়তোবা সেঞ্চুরিটা পেয়ে যাবেন। আর যদি সেঞ্চুরিটা পেত তাহলে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে যিনি কিনা শততম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি অর্জন করতেন, কিন্তু সেটা হয়নি। এখন বাংলাদেশ কেবল অপেক্ষায় এই ম্যাচে জয় তোলার জন্য। সেটা চতুর্থ দিনই বাংলাদেশ চাচ্ছে যে যত দ্রুত সম্ভব আয়ারল্যান্ডকে অল আউট করে চতুর্থ দিনই আসলে জয়টা তুলে নিতে। আর যদি এই জয়টা পেয়ে যায় তাহলে ঘরের মাঠে প্রায় 7 বছর পর কোনো প্রতিপক্ষকে আসলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে। বাংলাদেশের সামনে সেই সুযোগ আছে, বাংলাদেশ সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাবে। আমরা দেখেছি যে চতুর্থ দিনে এসে কিন্তু যে মিরপুরের উইকেট স্পিন ফ্রেন্ডলি হবে এটাই স্বাভাবিক ছিল বা এটাই প্রত্যাশিত ছিল, সেটাই হয়েছে। ইভেন কি বলবার্নি যেই আউটটা হয়েছেন আয়ারল্যান্ডের, সেও কিন্তু এই তাইজুলের বলই শিকার হয়েছেন। এর আগে ম্যাকব্রেইন কিন্তু ভালো বোলিং করেছেন আজকের দিনে। তো বাংলাদেশের সামনে কিন্তু আজকে একটা ভালো সুযোগ যে যত দ্রুত সম্ভব আয়ারল্যান্ডকে গুটিয়ে ফেলা যায় এবং 7 বছর পর ঘরের মাঠে কোনো একটা প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তামিম হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ঢাকা টেস্টের সবশেষ খবর। আবারও ফিরব খেলার সময়, তার আগে জানাবো দেশের খবর। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার মধ্য দিয়ে এই 1952 সালের শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সেই 1952 সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ভিত্তি স্থাপন হলো। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে ক্ষুণ্ণ না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে 24-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ছিল 1971-এর আকাঙ্ক্ষা, কিন্তু সেই 1971-এর আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ, পরে বাকশাল। আমরা আশা করি 71 হয়ে যে 1990-এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে আমিও একজন ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈরাচার শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম। 1990-এর পরের ইতিহাস আমরা সবাই জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস। তারপরে বাংলাদেশে 2001 সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয়, কিন্তু ব্যাহত হয় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। 1/11-এর সৃজন হয়, বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজে। তারপরে সেই 1/11-এর পরের থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অজস্র রাজনৈতিক কর্মী এবং
সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় মুক্ত অবস্থায় দাঁড়িয়েছি, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পেরেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদের রক্তের মর্যাদা দেই। আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণঅভ্যুত্থানের এবং ১৯৭১-এর শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে, এদেশের গণমানুষের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি। ক্রিকেটের মান উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করছে বিসিবি। তৃণমূলের নতুন ক্রিকেটার তৈরি করে সমৃদ্ধ জাতীয় দল গড়ার লক্ষ্য বোর্ডের। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা পরিদর্শন শেষে একথা জানান পরিচালক আসিফ আকবর। জেলাগুলোর বিভিন্ন ক্লাব ও সংগঠনকে নিয়মিত ক্রিকেট খেলার আয়োজনে উৎসাহিত করে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই পরিচালক। গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পরিচালক আসিফ আকবর। তৃণমূলে ক্রিকেটের নানা সমস্যা খুঁজে বের করে সেগুলোর সমাধানের লক্ষ্য বর্তমান বোর্ডের। তারই ধারাবাহিকতায় এবার গাইবান্ধায় এই বোর্ড পরিচালক। সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ আরমানুল ইসলাম, আম্পায়ার মোহাম্মদ সাকির হোসেন সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। এ সময় গাইবান্ধা জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম ঘুরে দেখেন আসিফ আকবর। জেলা স্টেডিয়াম ও ক্রিকেটের উন্নয়নে দেন বিভিন্ন প্রতিশ্রুতি। আমাদের প্লেয়ারদের ইনস্ট্রুমেন্ট থাকবে, তাদের ম্যাচ মাঠে করাবে, তারা খেলবে, তারা আনন্দ করবে, তারা সমৃদ্ধ হবে, তারা আমাদেরকে সমৃদ্ধ করবে, বাংলাদেশের মানুষকে তারা আলোকিত করবে, নিজেরা আলোকিত হবে, দেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে। সেটাই আমাদের আশা। এবং গাইবান্ধা জেলার জন্য যা যা প্রয়োজন এটার বাইরেও যদি আপনাদের মনে হয় এদিন কুড়িগ্রাম সফরেও যান আসিফ। বয়স ভিত্তিক ক্রিকেটারদের নানা সমস্যার কথা শোনেন তিনি। এ সময় বয়স ভিত্তিক ক্রিকেটারদের মাঠের অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। ঘুরে দেখেন কুড়িগ্রাম স্টেডিয়ামও। অন্যান্য জেলায় যে উন্নতি হবে, পিচ কভারের শর্ট আছে, মাটির সমস্যা, পিচটা ডেবে গেছে, এখানে বাচ্চাদের প্র্যাকটিসের জন্য সাফিসিয়েন্ট নেট নাই, ম্যাট নাই। নারী ক্রিকেটের যে ইস্যুগুলো আছে, এখানকার নারী ক্রিকেটদের অবদান কি এবং নারী ক্রিকেটের ফ্যাসিলিটির জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে আসছি। পারভিন আক্তার, সময় সংবাদ। এশিয়ান কাপ পর্যন্ত নারী ফুটবল দলের দায়িত্বে থাকবেন পিটার বাটলার। পুরুষ দলের কোচ হিসেবে তাকে নিয়ে ওঠা গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এদিকে নারী দলের ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ও টিকিটের মূল্য চূড়ান্ত করেছে বাফুফে। বাংলাদেশ ভারত ম্যাচ ও হামজা সমিতদের নিয়ে উন্মাদনায় অনেকটাই আড়ালে ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়া। ভারত ম্যাচ শেষ হওয়ায় এবার নারী ফুটবলের এশিয়ান কাপের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে চায় বাফুফে। মিশন অস্ট্রেলিয়ার জন্য চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ, যেখানে প্রথমবারের মতো উয়েফা সদস্য দল আজারবাইজানের সঙ্গে ম্যাচ খেলবে আফ্রিদা খন্দকারের দল। এরই মধ্যে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর পেয়েছে বাফুফে। চূড়ান্ত হয়েছে ম্যাচের টিকিটের মূল্য। এবার নারীদের জন্য থাকছে আলাদা জোন। একটি জোন আমরা ডেডিকেটেডলি ফিমেল ফ্যানদের জন্য রাখবো। এবার এটার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সানডে থেকে আমাদের এটার টিকিটিং শুরু হয়ে যাবে। প্রাথমিকভাবে টিকিট প্রাইসিং নিয়ে আমাদের একটা প্রাইমারি আলোচনা হয়েছে এবং মার্কেটিং থেকে আমি বলেছি আপনার গ্যালারির প্রাইসিংটা 100 টাকা রাখার জন্য এই ট্রাইনেশন টুর্নামেন্টের জন্য পার ম্যাচ। অন্যান্যগুলো আমি তাদের উপর ছেড়ে দিয়েছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ পিটার বাটলারকে নিয়ে উঠেছে গুঞ্জন। এই কোচকে নাকি নিয়োগ দেওয়া হতে পারে পুরুষ দলের কোচ হিসেবে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাফুফের সহসভাপতি। এশিয়া কাপ পর্যন্ত নারী দলের দায়িত্বেই থাকছেন পিটার। পিটার বাটলার তো আমাদের নারী দলের কোচ, সো ওনার সাথে আমাদের কন্ট্রাক্টও হচ্ছে অ্যাজ পার দ্য ফিমেল হেড কোচ এবং উনি তো এশিয়ান কোয়ালিফায়ার ডেফিনেটলি আছেনই। সো তারপরে কী হবে সেটা আমি বলতে পারছি না এখন, বাট হি ইজ কমপ্লিটলি ডেডিকেটেড ফর দ্য ফিমেল টিম। এবং আপনাকে আমি আবার একটু বলতে পারি, আমরা যে মিশন অস্ট্রেলিয়ার যে টোটাল প্রিপারেশন সেটা কিন্তু আমরা তার গাইডেন্সে করেছি। 22 ও 24 তারিখে জাতীয় স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা রয়েছে নেপালের বিপক্ষে রাগবি ম্যাচ। তবে বিষয়টি অবগত ছিল না বাফুফে। ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ভেন্যু পেতে আশাবাদী ফেডারেশন নারী দলের ম্যাচ নিয়ে আগে থেকে এনএসসি-কে দেওয়া হয়েছে চিঠি। রাগবির ব্যাপারে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে যখন আমাদের জানা হয়েছিল তখন কিন্তু আমাদের দপ্তর থেকে বিএফএফ হাউস থেকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমরা এটাকে অপোজ করেছিলাম এই টুর্নামেন্টের জন্য। গতকালও তাদের সাথে আমাদের ফোনে আলাপ হয়েছে এবং আমরা স্পষ্ট বলেছি যে
এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচ -2-তে আমাদেরকে মাঠ একদম ক্লিন রাখতে হয়। সো 26-এ যেহেতু ফার্স্ট ম্যাচ, 24-তে এমনিতেই আমাদেরকে মাঠটাকে ক্লিন রাখতে হবে। আর খুবই স্বাভাবিক, রাগবির মতো একটি খেলা যখন হয় তখন তো মাঠের উপরে একটু প্রেশার আসবে। আগামী রোববার দেশে আসবেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। 26 তারিখ থেকে শুরু হবে মালয়েশিয়া, আজারবাইজান ও বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্যারিয়ার গড়তে হামজা সমিতের সঙ্গ কাজ করছে টনিকের মতো। নিজেকে তৈরি করতে মাঠ ও মাঠের বাইরে তাদের সবকিছুই ফলো করছেন জায়ান আহমেদ। উইংয়ে খেলতে পারলেও কোচের পছন্দের লেফট ব্যাক পজিশনে খেলাও উপভোগ করছেন বলে জানান তিনি। পড়াশোনা শেষ না হওয়ায় লিগ নিয়ে চিন্তা করার বদলে শুধুমাত্র জাতীয় দলেই ফোকাস রাখতে চান জায়ান। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য পরশ পাথর, যার ছোঁয়ায় বদলে গেছে লাল সবুজ। দিন বদলের এই জোয়ারে অবদান আছে সমিত সোমেরও, যাদের সঙ্গে খেলে অন্যরকম অভিজ্ঞতা অর্জন করছেন স্কোয়াডের বাকি সদস্যরা। চলতি বছর হামজা সমিতের পাশাপাশি দেশের ফুটবলে আলোচিত নাম জায়ান আহমেদ। বাফুফের ট্রায়াল থেকে পাওয়া এই ফুটবলার প্রতিভার স্বাক্ষর রেখে অল্প দিনেই হয়ে গেছেন জাতীয় দলের অংশ। লাল সবুজে ক্যারিয়ার লম্বা করতে তিনি বেছে নিয়েছেন হামজা সমিতের আদর্শ। অনেক বেনিফিশিয়াল। আই থিঙ্ক আমি ওদের থেকে অনেক জিনিস শিখতেছি। হামজা সমিত ওরা তো টপ লেভেল প্লেয়ার্স, সো ওদের থেকে কি হ্যাবিটস, কি করে মাঠে কি খাচ্ছে, লাইক স্মল ডিটেলস হেল্প মি ইমপ্রুভ। খুবই অল্প সময়ে নির্বাচকদের নজরে আসার পেছনে কারণ জায়ানের কোয়ালিটি। গেল 2 ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেললেও তার অভিষেক হয়েছিল উইঙ্গার হিসেবে। অবশ্য এখনই পজিশন নিয়ে ভাবতে চান না তিনি। কোচ যেখানে খেলাচ্ছেন উপভোগ করছেন সেই জায়গাতেই। অনেক ভালো লাগে লেফট ব্যাক খেলতে, স্পেশালি এই সিস্টেমে। কোচ যেরকম সেট আপ করে আমাকে অনেক ফ্রিডম দেয়, অফেন্সিভলি ডিফেন্সিভলি। আর আমার ভালো লাগে লেফট ব্যাক। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করে জায়ান ফিরে গেছেন প্রবাসে। মাঝে গুঞ্জন উঠে দেশের একটি ক্লাবে নাম লিখাতে চলেছেন তিনি, তবে তা সরাসরি নাকচ করে দিয়েছেন জায়ান। বলেন পড়াশোনা শেষ না হওয়ায় লিগ নিয়ে চিন্তা করার বদলে তার ফোকাস এখন শুধুই জাতীয় দল। রাইট নাও এখনো we'll see, বিকজ আমার আরো 1 বছর আছে পড়ালেখা, ইউনিভার্সিটি শেষ করলে we'll see. সো এখন কোনো অ্যান্সার দিতে পারতেছি না। মার্চের আগে বাংলাদেশের কোনো ম্যাচ নেই, তবে এর মাঝে বাফুফে কোনো ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করলে আবারও লাল সবুজে ফিরবেন বলে জানান জায়ান আহমেদ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। কমলাপুর স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আজ বিকেল 2:45টায় দিনাজপুরের মুখোমুখি হবে সিরাজগঞ্জ জেলা। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক ও কোচ। জাতীয় স্টেডিয়ামে আয়োজন করার কথা থাকলেও শেষ পর্যন্ত কমলাপুরে হচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা জয়ের বিষয়ে 2 দলের কোচই আত্মবিশ্বাসী। এই ম্যাচ কেন্দ্র করে 2 জেলা থেকেই দর্শক সমাগম হবে কমলাপুর স্টেডিয়ামে। এছাড়া বড় পর্দায় দেখানো হবে ম্যাচ। এই টুর্নামেন্ট থেকে 40-এর বেশি ফুটবলার বাছাই করেছে বাফুফে, যাদের নিয়ে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।